হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই সবাই তোমরা ভালো আছো। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে থমসনের পরমাণু মডেল এবং তার সঙ্গে আরো একটা পরমাণু সম্পর্কিত যে ঘটনা যেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো এই দুটো বিষয় হচ্ছে আজকের আমাদের ছোট্ট আলোচনার টপিক রয়েছে। তোমরা দেখবে ভিডিওটাকে ভালো করে। তো প্রথমে চলে আসছি থমসনের পরমাণু মডেল। তো ইতিপূর্বে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারগুলো জেনে নিয়েছি, যদিও সেইগুলোর মাঝে মাঝে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। তো আমরা একটা স্টেপ ওয়াইজ আলোচনার জন্যই কিন্তু আগে আমরা পরমাণুর যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলোর আবিষ্কার বা তার সম্পর্কে জেনে নিয়েছি। এখন আমরা পরমাণুর সম্পর্কিত যে বিভিন্ন মডেলগুলো, অর্থাৎ মডেল কি জিনিস না, পরমাণুকে তো দেখা যায় না, তো কাল্পনিক ভাবে বিজ্ঞানীরা তাদের পরীক্ষার উপর ভিত্তি করে যে ত্রিমাত্রিক বস্তুর সঙ্গে তাদেরকে প্রতিরূপ হিসাবে তুলে ধরতে, সেইগুলোই হচ্ছে মডেল। তো ফার্স্ট ইলেকট্রন আবিষ্কার যিনি করছিলেন বা নাম থমসন, তিনি কিন্তু সর্বপ্রথম পরমাণুটার আকার কি হতে পারে তার সম্পর্কিত যে তথ্য দিয়েছিলেন, সেটাই হচ্ছে পরমাণু মডেল। তো পরমাণু মডেল, থমসনের পরমাণু মডেল তিনি দিয়েছিলেন কিন্তু 1897 সালে। তিনি কি বলেছিলেন, সেই মডেলের মূল বক্তব্যগুলো কি ছিল? তিনি বলেছিলেন পরমাণু একটা সুষম গোলক, যার ব্যাস হবে 10⁸ সেন্টিমিটারের ব্যাস বিশিষ্ট একটা এবং ছোট একটা ক্ষুদ্র গোলকের মতো, এবং যার মধ্যে ধনাত্মক আধান সুষমভাবে পুরো গোলকের মধ্যে যে ছড়িয়ে আছে, এবং সেই সুষম ধনাত্মক আধানের মাঝে মাঝে ইলেকট্রন যে কণাগুলো, তারা কিন্তু বিভিন্ন ভাবে যে ছড়িয়ে রয়েছে, তারা এমন ভাবে সুবিন্যস্ত ভাবে ছড়িয়ে রয়েছে যাতে করে কি হচ্ছে না, তারা যে সেই মডেলটিকে আমরা বলতে পারি যে কি রকম ভাবে ছড়িয়ে আছে, সেটাকে বাস্তবের বিষয়ের সঙ্গে তুলনা করার জন্য পাম পুডিং মডেল। পুডিং বলতে কি, একটা যেন মাটির ঢেলা, অর্থাৎ সুষমাকৃতির একটা গোলক, তার মধ্যে পাম অর্থাৎ কিশমিশ বা বিভিন্ন যে মিষ্টি উপকরণগুলো যেভাবে ছড়িয়ে থাকে কেকের মধ্যে মধ্যে সেই রকম হচ্ছে কি পাম পুডিং মডেলও বলা হতে পারে, কিংবা কি ওয়াটারমেলন মডেলও বলেও ভাবা যেতে পারে। অর্থাৎ একটা ত্রিমাত্রিক যে বস্তুর সঙ্গে তিনি তুলনা করে এটাকে মডেল হিসেবে নামকরণ করেন। তো এই মডেলের মূল বক্তব্যগুলো ছিল তার আকার সম্পর্কে, তাছাড়া তার যে ভেতরের গঠন সম্পর্কে, কি ধরনের তার ভেতরের গঠন রয়েছে সেইটার সঙ্গে, তাছাড়া এখানে তিনি যে সমস্যাটাকে এর হচ্ছে কি হচ্ছে, এর যে সাকসেসটা কোথায়, এর সফলতাটা কোথায় না, তিনি যে একটা ধনাত্মক আধানের ক্ষেত্রের মধ্যে, ধনাত্মক আধানটাকে আমরা বড় করে দেখাচ্ছি, তার মধ্যে এটা ছড়িয়ে রয়েছে। তো এখানে এ সক্ষম হয়েছিল কিন্তু যে পরমাণু একটা নিস্তড়িত কণা, তার সম্পর্কে এই তত্ত্ব কিন্তু অনেকটা সুষ্ঠুভাবে তার ব্যাখ্যা দিল। কিন্তু এর সীমাবদ্ধতাটা কি হলো, অর্থাৎ এর সক্ষমতাটা কি, যে হচ্ছে চার্জ বা নিস্তড়িত চার্জ নিউট্রালিটি কিংবা নিস্তড়িত পরমাণু, এইটাকে ব্যাখ্যা করতে সক্ষম হলো। এবং সঙ্গে সঙ্গে সীমাবদ্ধতাটা আমরা কি জানবো, যখন পরবর্তীকালে 1897 সালে এই মডেলটা তিনি দিয়েছিলেন, থমসনের পরমাণু মডেল। থমসনের পরমাণু মডেলের যে স্ট্রাকচার, চিত্রটা তোমরা লিখে দিবে। তো এখানে কি সীমাবদ্ধতা, পরবর্তীকালে 1909 সাল নাগাদ বিজ্ঞানী গাইগার এবং মুলার এরা যে পরীক্ষাগুলো করবেন, যে রাদারফোর্ডের যে পর্যবেক্ষণে, তো সেইখানে যেটাকে আমরা আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা বলে জানবো, সেই পরীক্ষার ফলাফল কিন্তু
ব্যাখ্যা করতে পারলেন না। অর্থাৎ রাদারফোর্ডের সেই যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, যার সম্পর্কে আমরা পরে আসছি, সেইটার ফলাফলকে ব্যাখ্যা করতে পারছে না, অর্থাৎ সেইটাই ছিল তার সীমাবদ্ধতা। সেইটার জন্য কিন্তু পরবর্তীকালে এই মডেলটিকে পরিত্যক্ত করা হয়েছে। তো এই রকম আমরা জানলাম থমসনের পরমাণু মডেল কি বিষয়ে সক্ষম হয়েছে, এর বিষয়টা কি এটা। তো এর পরবর্তী একটা পর্যায়ে আমরা যেটা আলোচনাতে চলে আসব, তেজস্ক্রিয়তা। কারণ যে এই সমসাময়িক সময়ে আর একটা ঘটনা যেটাও যে বিজ্ঞানকে অনেকটাই প্রভাবিত করেছিল, সেটা সেই তেজস্ক্রিয়তাটা আবিষ্কারক তেজস্ক্রিয়তার এটা হঠাৎ করে কিন্তু আবিষ্কার হয়েছে। বিজ্ঞানী বেকারেল সর্বপ্রথম তিনি একটা যৌগ পটাশিয়াম ইউরানিল সালফেট নামক একটা যে যৌগ, তিনি সেই যৌগটাকে নিয়ে তিনি একটা পরীক্ষা করছিলেন, এক্স রশ্মির পরীক্ষাগুলো করছিলেন। তিনি সেইটাকে সেই যে লবণ এটাকে কাগজে মড়ক করে ড্রয়ারে তিনি মুড়ে তিনি রেখে দিয়েছিলেন একটা ফটোগ্রাফিক প্লেটের উপর। কিন্তু তিনি আশ্চর্য হয়ে দেখলেন যে সেই ফটোগ্রাফিক প্লেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো তিনি সিদ্ধান্ত নিলেন ফটোগ্রাফিক প্লেটকে তো নষ্ট করতে পারে একমাত্র আলো বা কোনো কিছু যে শক্তিশালী রশ্মি। তো তিনি এইখান থেকে পাওয়া সেই একটা অদৃশ্য রশ্মিকেই তিনি তখন তৎকালীন সময় তিনি নাম দিয়েছিলেন বেকারেল রশ্মি। কিন্তু পরবর্তীকালে ওই বেকারেল রশ্মিটাকে নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে, বিশেষ করে মেরি কুরি এবং তার স্বামী পিয়ারি কুরি, দুজন বিখ্যাত বিজ্ঞানী তোমরা জানো, সেই দুজন বিজ্ঞানীরা কিন্তু এই তেজস্ক্রিয়তাটা নিয়ে আবিষ্কার করে যে এই বেকারেল রশ্মিটাকে নিয়ে তারা গবেষণা করে শেষ পর্যন্ত ওই রশ্মিটাকে তারা নাম দিলে হচ্ছে কিন্তু তেজস্ক্রিয় রশ্মি। এই রশ্মি অর্থাৎ তেজস্ক্রিয়তা কারণগুলো তারা অনুসন্ধান করতে গিয়ে তারা পেয়ে গেলেন হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তো এই তেজস্ক্রিয় রশ্মিটা যে কি কি কারণে তেজস্ক্রিয়তা ধর্মটা দেখায়, এখানে আমরা যদিও এই বিষয়টা আমরা দশম শ্রেণীতেই পড়বো, তবু তেজস্ক্রিয়তা দেখায় যে সমস্ত পদার্থগুলো, তাদের মধ্যে তিনি এইরা রেডিয়ামের আবিষ্কারও এরা করেছিলেন। তো এই রেডিয়াম নামক পদার্থটি আরো বেশি তেজস্ক্রিয়ত, ইউরেনিয়ামকেও তারা পেয়েছিলেন, পোলোনিয়ামকেও পেয়েছিলেন। এই সমস্ত যে তেজস্ক্রিয় মৌলগুলো তারা আবিষ্কার করেছিলেন, তারা দেখলেন যে এই সমস্ত পদার্থগুলোর মধ্যে যাদের ভর সংখ্যা কিছুগুলোর হয় 206 এর বেশি, ভর সংখ্যা বিষয়গুলো তোমরা নিশ্চয়ই জানো, তো এগুলো সম্পর্কে আরো আমরা পরবর্তীতে আসবো, যে ভর সংখ্যা যাদের 206 এর বেশি, কিংবা হচ্ছে কি যাদের মধ্যে নিউট্রন প্রোটন এই যে কণাগুলোর অনুপাত 1.54 এর থেকেও বেশি, সেই সমস্ত মৌলগুলোর পরমাণুর নিউক্লিয়াস থেকে কিন্তু এই রকমের রশ্মিগুলো বেরিয়ে যায়। তো পরবর্তীকালে ওই রশ্মির আরো বৈশিষ্ট্য বা রশ্মিগুলোর প্রকৃতি নির্ণয়ের জন্য বিজ্ঞানী রাদারফোর্ড 1899 সালে তিনি প্রকৃতি নির্ণয়ের জন্য পরীক্ষাগুলো করলেন। এই যে তেজস্ক্রিয় রশ্মিটা জানা গেল যে সেই রশ্মিটার মধ্যে আর কি কি রয়েছে, অর্থাৎ তেজস্ক্রিয়তার কারণগুলো কিছুটা আমরা জানলাম বিজ্ঞানীদের পরীক্ষার ফলস্বরূপ। সঙ্গে সঙ্গে যে তেজস্ক্রিয় রশ্মিটা যেটা নির্গত হচ্ছে কোনো নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, তার প্রকৃতি জানার জন্য তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা চালালেন। তো সেখানে তিনি রেডিয়াম ব্রোমাইডের একটা যে যৌগকে তিনি তেজস্ক্রিয়তার উৎস হিসেবে নেবেন, যদিও এটা একটা খুব লেড বা সীসার একটা পাত্রের মধ্যে এই তেজস্ক্রিয় পদার্থটাকে রেখে তার উপর ধরো একটা ধাতব পাত সামনে রেখে খুব সূক্ষ্ম একটা ছোট ছিদ্র করে রাখলেন, যে ছিদ্র দিয়ে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো যেটা বেরিয়ে আসবে সেইগুলো বেরোচ্ছে। এখন এই তেজস্ক্রিয় রশ্মিগুলোর উপর পরীক্ষা পর্যবেক্ষণের জন্য তিনি একটা তীব্র তড়িৎ ক্ষেত্র এখানে যদি তিনি প্রয়োগ করলেন। তড়িৎ ক্ষেত্র কিভাবে দিতে হয় জানো, একটা ব্যাটারির উচ্চ বিভব প্রভেদ আমি যদি একটা প্লেটের যে লাগাই, এটা প্লাস দিক এটা মাইনাস দিক করি, তো এখানে তিনি এই যে রশ্মিটা
যে তেজস্ক্রিয় পদার্থগুলো বের হচ্ছে বা রশ্মিগুলো যেগুলো বের হচ্ছে সেইগুলো একটা স্ক্রিনের উপর এবারে ফেললেন। স্ক্রিনে যেখানে আমরা জানি যে বিভিন্ন জিঙ্ক সালফাইডের প্রলেপ থাকলে সেখানে আধানগ্রস্ত কণা আঘাত করলে সবুজ বর্ণের একটা আলোর স্ফুল্লিঙ্গ উঠবে। তো সেই রকম তিনি দেখলেন যে এই রকম একটা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যদি তিনি এইগুলোকে নিয়ে গিয়ে দেখলেন যে কিছু কিছু রশ্মি বেঁকে যাচ্ছে, এটাকে মাইনাস করি, এটাকে প্লাস করছি, কিছু কিছু রশ্মি বেঁকে যাচ্ছে ধর্তব্য পাতের অর্থাৎ ঋণাত্মক ক্ষেত্রের দিকে বেঁকে যাচ্ছে, কিছুগুলো পুরো স্ট্রেট সোজা চলে যাচ্ছে, কিছুগুলো আবার কিন্তু বেশি পরিমাণে ধনাত্মক পাত ক্ষেত্রের দিকে বেঁকে আসছে। তো তিনি এই যে কণাগুলোর পর্যবেক্ষণের দ্বারা তার স্পষ্ট বোঝা যাচ্ছে ঋণাত্মক ক্ষেত্রের দ্বারা যারা আকৃষ্ট হয়েছে সেটাকেই আমরা জানি যে আলফা কণা। যেটা সোজা বেরিয়ে যাচ্ছে সেটা কোনো কিন্তু আধানগ্রস্ত কণা নয়, সেটা হচ্ছে গামা। আর যেটা ধনাত্মক ক্ষেত্রের দিকে আকৃষ্ট হয়েছে সেটা কিন্তু বিটা কণা। তো আলফা কণা প্রকৃতপক্ষে আমরা জানবো যে আলফা কণাটা হচ্ছে কি, যে ধনাত্মক আধানগ্রস্ত কণা বলতে ওটা একটা প্রকৃতপক্ষে হিলিয়ামের একটা নিউক্লিয়াস, অর্থাৎ দুটো প্রোটন আর দুটো নিউট্রন নিয়ে গঠিত একটা যে কণা, এইটাই হচ্ছে আলফা কণা। তাহলে এটা একটা প্রকৃতপক্ষে আমরা জানি হিলিয়ামের যে ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা বেয়ার নিউক্লিয়াস অফ হিলিয়াম অ্যাটম। তো এছাড়া বিটা কণাটা দেখলেন যে বিটা কণাটা প্রকৃতপক্ষে একটা ইলেকট্রনের মতো ভর বিশিষ্ট আধান বিশিষ্ট কণা, সেটা হচ্ছে বিটা। অর্থাৎ বিটা প্রকৃতপক্ষে তার আধান হচ্ছে -1, ভর প্রায় 0, আর গামা হচ্ছে একটা শক্তিশালী রশ্মি। তো এইগুলোই হচ্ছে প্রকৃতপক্ষে তেজস্ক্রিয়তা। কারণ এই তেজস্ক্রিয়তাটা আবিষ্কারের ফলে যে আমরা যেটা জানলাম ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, এই আলফা কণা নিয়েই পরবর্তীকালে আরো যে পরবর্তী পরীক্ষাগুলো করবেন রাদারফোর্ড কিংবা তার সহকারীরা, তার ছাত্ররা, সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আলফা কণা। তো সেই আলফা কণা সম্পর্কে যে আবিষ্কার সম্পর্কে তেজস্ক্রিয়তা তার একটা মধ্যে রয়েছে, তাই সেটাকে এখানে আলোচনাটা করা হয়। তো আজকের ক্লাসে যেটা পড়ানো হলো নিশ্চয়ই তোমরা বুঝেছো থমসনের পরমাণু মডেলটা কি জিনিস, তারপরে হচ্ছে তেজস্ক্রিয়তা বিষয়টা কি জিনিস, তার কারণ কি, কিভাবে তেজস্ক্রিয়তাটার আবিষ্কারটা হলো বিজ্ঞানী বেকারেল সর্বপ্রথম 1896 থেকে শুরু করে মাঝখানে মেরি কুরি, পিয়ারে কুরি, তারপরে রাদারফোর্ড, এরা দ্বারা কি করে এর প্রকৃতি ও রশ্মির প্রকৃতি, তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি আমরা জানতে পারলাম। তো এই ভিডিওটা তোমরা দেখলে এবং শুনবে, কোথাও কমেন্ট করবে।